সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ গঠন হয়েছিল, সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারিনি। কিন্তু সাম্প্রতিক সময়ের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন করে সেই সুযোগ হয়তো আমাদের সামনে আবারও এসেছে। তাই সর্বস্তরের জনসাধারণ থেকে নাগরিকদের কাছ থেকে দাবি উঠেছে একটি সাম্যের বাংলাদেশ, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে আমাদের, যেখানে রাজনীতি এবং রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণভাবে। আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে চাই। তাহলে তো প্রয়োজন রাজনৈতিক সংস্কারের, রাজনীতির সংস্কারের। রাজনীতি এবং রাজনৈতিক সংস্কার কিভাবে করতে পারে, সেই প্রসঙ্গগুলো নিয়ে আজকের এই 7 দিনে আমরা আলোচনা করতে চাই। আর বরাবরের মতো শনিবারের এই 7 দিনে আমি রানা ইসলাম আপনাদের সাথে আছি, আর আমার সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস প্রেসিডেন্ট বিএনপি। দুদু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। নিশ্চয়ই দুদু ভাইয়ের সাথে কথা হবে। এবং আমাদের সাথে আছেন ডক্টর তৌফিক ইলাহি, শিক্ষক, গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরু করতে চাই আজকের এই আলোচনা শামসুজ্জামান দুদু আপনাকে দিয়েই, যে কথাটি বললাম, যে রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্বের একটা বড় ভূমিকা আছে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে। সেখানে রাজনৈতিক নেতা হিসেবে আপনি কিভাবে দেখেন, এই ভূমিকা কিভাবে পালন করতে পারবেন আপনারা? জি, আপনাকে ধন্যবাদ এবং আমার একজন ভালো আলোচক উপস্থিত আছেন, তাকে শুভেচ্ছা, এবং যারা দেখছেন এই অনুষ্ঠান বিভিন্ন মাধ্যমে তাদেরকে অভিনন্দন। আমি শুরুতে একটু ছোট্ট সংশোধনী দিই। সেটি হচ্ছে, আমাদের বিএনপিতে গঠনতন্ত্রের ভাবে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বলে, ভাইস প্রেসিডেন্ট অথবা সভাপতি উল্লেখ করে না। এতে যারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন, বিশেষ করে বিএনপি, তারা আবার একটু সিদ্ধান্ত আমি ওদের নতুন পদবি পেলাম। প্রথমত আপনাকে বলি যে রাজনৈতিক পরিস্থিতিটা নতুন করে উদ্ভব হয়েছে, সেটি এখন বাংলাদেশের চাওয়া শুধু না, এই নতুন পরিস্থিতিটাই 71 সালের মুক্তিযুদ্ধে আমরা অর্জন করেছিলাম। মুক্তিযুদ্ধের অর্জনটা ছিল গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার, ন্যায় বিচার। মানে বড় প্রেক্ষাপটে অনেক কথা হয়তো আসবে। ছোটভাবে যদি আমি বলি, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের যুদ্ধ শুরু হয় এবং সেটিতে আমরা বিজয় অর্জন করেছিলাম জাতিগতভাবে নানান পর্যায়ে অতিক্রমে। কারণ 3টি বড় ঘটনা আমাদের জীবন, সেটি 71 মুক্তিযুদ্ধ, আর 90 গণঅভ্যুত্থান, আর 2024 এই গণঅভ্যুত্থান। এটা একটা বিপ্লবের কাছাকাছি ঘটনা। সেই জায়গাটায় আমরা এসে পেশিবাদী সরকার এবং বলা যায় নির্মম শাসককে আমরা বিদায় জানিয়েছি। এখন সামনে স্বাভাবিকভাবে যে জিনিসগুলো আসবে, সেটি হচ্ছে মানুষের অধিকারের প্রশ্নটা। ছিল গণতন্ত্র, দীর্ঘ 15 বছর ধরে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে না, নির্বাচিত করতে পারে না তার পছন্দের প্রার্থীকে। এই চাওয়াটা তারা প্রত্যাশা করে। দুই হচ্ছে, শান্তিপূর্ণ একটি বাংলাদেশে তারা চিন্তা করে এবং বেঁচে থাকার ন্যূনতম যে অধিকার, সেটি তারা প্রত্যাশা করে। এই জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, সে তার মেধা অনুযায়ী চাকরি, তার পছন্দের শিক্ষাঙ্গন, এমনকি যে ছেলেটি চাকরি বাকরি না করে নিজেকে ব্যবসায় নিয়ে যেতে চায়, সেখানে একটা স্বচ্ছতা সে প্রত্যাশা করবে। অর্থাৎ চাওয়াটা 71 মুক্তিযুদ্ধে অর্জিত যে বিষয়গুলো, সেই জিনিসগুলো 52 বছর পরে জাতিগতভাবে আমরা তার মুখোমুখি। এটি আমরা অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধীনতার মধ্যেই আমাদের এই প্রত্যাশা। সেই জন্য এই রাজনীতিটাকে এখন যারা বাস্তবায়নের দিকে নিয়ে যান, মুখ্যত সেটি
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার কাছে 1 নম্বর চাওয়াই হবে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। এই ভোটাধিকারের মধ্যে তার প্রতিনিধির সামনে সে নিয়ে আসতে চায়। এই প্রতিনিধি যেটা যারা রাজনৈতিকভাবে অধিকার অর্জন করবে, সেখানে নানান ধরনের চাওয়া পাওয়া তারা মুখোমুখি হবে। এখন যারা ক্ষমতায় আছেন এই বিষয়টি আমার মনে হয় তারা আমার থেকে ভালো জানেন। এই জিনিসগুলো যখন তারা করবেন, যেমন কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, বলার স্বাধীনতা, মানে 60 লক্ষ আসামি আছে 2.5 লক্ষ মামলায় 16 বছরে। তারা কিন্তু গণতন্ত্র প্রত্যাশায় লড়াই করতে গিয়ে এই 2.5 লক্ষ মামলার তারা আসামি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর মামলা দেখা যাবে অভাবনীয় ভাবে, যেটি কল্পনা করাও কঠিন। 250 থেকে 300 মামলার মুখোমুখি তিনি হয়েছেন। তিনি 6 বছর ধরে কোনো চিকিৎসাই পাননি। মানে একটি বন্য সমাজ, বন্য রাষ্ট্র বলতে যা বোঝায়, তার মুখোমুখি হয়েছিলাম। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই রাজনীতিটাই আমাদের আপনার কাছে মাথায়। আমি যেখানে একটু আসতে চাই যে আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার যারা দায়িত্ব পালন করছে, আজকে আপনাদের মহাসচিব একটা আলোচনা সভায় বলেছেন যে সারা দেশের মানুষ একটা সংস্কার চাই এদেশের সর্বক্ষেত্রে। সেখানে উনি মন্তব্য করেছেন যে কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দিবেন বিশ্বাস করি না। আবার আপনারা বলছেন যে একটা যৌক্তিক সময়, সুষ্ঠু সুন্দর বৈষম্যহীন একটা নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন। এই যৌক্তিক সময়টা আসলে কি রকম হতে পারে বলে আপনারা মনে করছেন? আপনাকে একটু অন্যভাবে উদাহরণ দিই। কোন মেয়ে যদি সন্তান সম্ভব হয় না, যৌক্তিক সময়ের মধ্যে যদি তার সন্তানটি প্রসব না হয়, আগে বা পরে, তাহলে একটা চিন্তার কারণ হয়। সেটা যেমন আমরা আপনার এই উদাহরণ থেকে যেটা বুঝি যে একটা নির্দিষ্ট সময় আমরা জানি যে সন্তান সম্ভবা মা এত দিনের মধ্যে সন্তান প্রসব করেন, কিন্তু এই ক্ষেত্রে কি এই ধরনের করে বলা যায়? কারণ রাষ্ট্র সংস্কার তো একটা বড় বিষয়, যেখানে হাত দেবেন সেখানেই সংস্কারের প্রশ্ন উঠছে, এরই মধ্যে আমরা দেখেছি। যেমন খুব সহজ করে বলি, আমাদের প্রধান যিনি উপদেষ্টা, তিনি গত 1-1.5 বছরের ভিতরে বেশ কিছু মামলার মুখোমুখি হয়েছে। এমনকি গত 1 মাসের মধ্যে মামলাগুলো হয়েছিল, সেগুলো আমরা মোটামুটি ধরেন সরকার বা সরকার, তারা এটা প্রত্যাহারের ব্যবস্থা করেছে। এটা কিন্তু কোনো কিছু আটকাই নাই। মানে তারা চিন্তা করেছেন, পদক্ষেপ নিয়েছেন এবং এটি সম্ভব হয়েছে। কিন্তু 15 থেকে 16 বছর ধরে যারা গণতন্ত্রের লড়াই করছেন, তাদের যে মামলাটা, সেই মামলাটিতে আমরা বলি সময় লাগবে, তখন একটু প্রশ্ন দেখা যাবে। বা সেই মামলাগুলো যখন আমরা প্রকৃত হবে না, তখনও প্রশ্ন দেখা। সেই কারণে সংস্কার এবং রাজনৈতিক অধিকার পাশাপাশি চললে বিতর্ক কম হবে এবং সেটি যৌক্তিক হবে বলে আমি ব্যক্তিগত মনে করি। জি, আপনি থাকুন। আমরা এই কথা বলেছি যে নির্দিষ্ট কোনো সময় রেখে কিন্তু বেঁধে দেয়নি বিএনপি বা বিরোধী দল। কিন্তু একটা রূপরেখা আপনারা উপদেষ্টাদের কাছ থেকে চান এবং প্রধান উপদেষ্টার কাছে সেই দাবিটা রয়েছে। আপনার সাথে আরও কথা বলবো। আমি একটু স্টুডিওতে ফিরতে চাই। ডক্টর তৌফিক ইলাহি, আপনার কাছে প্রশ্ন যে অন্তর্বর্তী সরকার একসঙ্গে দুটি কাজ করতে হবে, একটা বড় কাজ, যে বড় কাজ যেখানে যে প্রথমত বিগত সময়ে যারা দুর্নীতি করেছে, দুর্বৃত্তায়ন করেছে, বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার করা একটা বড় প্রশ্ন। আর দ্বিতীয়ত রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগগুলো গ্রহণ করা। এই উদ্যোগের ব্যাপকতা বা বিশালতা অনেক রয়েছে। সেখানে আসলে এই সরকারের জন্য, অন্তর্বর্তী সরকারের জন্য যৌক্তিক সময়টা কি হতে পারে? চ্যালেঞ্জটা কোথায় দেখেন? ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, দুটি বড় বিষয়। একটি হচ্ছে রাষ্ট্র সংস্কার। এখন এর সাথে যেটি জড়িত সেটি হচ্ছে রাজনৈতিক সংস্কার। আর হচ্ছে রাজনৈতিক সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। আপনি খেয়াল করে দেখবেন ছাত্র জনতার যে আন্দোলনটা আলটিমেটলি
রাইজ করেছে, ম্যাস সারপ্রাইজ হয়েছে, সেখানে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আলটিমেটলি রাষ্ট্র সংস্কার আসছে। এখন রাষ্ট্রের যে কতগুলো উপাদান আছে এবং বিশেষ করে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনটাকে যদি আমরা সংস্থা বলি, রাজনৈতিক দলগুলো হচ্ছে সংস্থা। হ্যাঁ, এই সংস্থাটার আসলে রাতারাতি যে সংস্কার, এটি খুবই দুরূহ একটি বিষয়। এখন তাহলে কিভাবে হবে? আপনি খেয়াল করেন যে স্বাধীনতা পরবর্তীতে আমাদের দুটি বড় রাজনৈতিক দল কম বেশি এসছে, এর মধ্যে 2 বার মিলিটারি শাসিত হয়েছে, আমরা জানি সেই ইতিহাসের জায়গা থেকে। এখন আমরা যদি সারা পৃথিবীর ইতিহাসটা দেখি, তাহলে দেখা গিয়েছে যে যে সমস্ত রাষ্ট্রে, ফর এক্সাম্পল আমরা যদি আরব স্প্রিংয়ের কথা বলি, আরব বসন্তের, সেইগুলো রাষ্ট্রতে হোসনি মোবারক, আমরা যদি মিশরের কথা বলি, যে 44 বছর ক্ষমতায় শাসন দায়িত্বে ছিল, গাদ্দাফির কথা বলি বা ইয়েমেনের কথা বলি, এগুলো রাষ্ট্রতে কিন্তু একটা সময় বিপ্লব ঘটেছে। হ্যাঁ, কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে যখন রাষ্ট্রের ক্ষমতায় থেকেছে, তো ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং ক্ষমতাসীন যে সরকার, তাদের দ্বারা সাধারণ মানুষ আসলে বিভিন্নভাবে অবদমিত হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাষ্ট্রের যে অন্যান্য সংস্থাগুলো আছে, ধরেন আইন শৃঙ্খলা ব্যবস্থা, ধরেন বিচার বিভাগ, এগুলোতে এত বেশি দলীয়করণ এবং রাজনৈতিক প্রভাবিত হয়েছে, যার ফলে একচ্ছত্র ভূমিকা আসছে। হ্যাঁ, এবং সেই জায়গা থেকে মানুষের মনে তিল তিল করে জমে ওঠা ক্ষোভ থেকে কিন্তু একটা বড় বিস্ফোরণ ঘটেছে এবং একটা পরিবর্তন হয়েছে বা সংস্কার হয়েছে। এখন এই প্রজন্মের ছেলেমেয়ে বলছে যে 71 থেকে 2024 এই জুলাই আগস্টের যেই একটা বড় পরিবর্তন, যে গণ অভ্যুত্থান ছাত্রদের দ্বারা শুরু হয়েছে, পরে জনতা, অভিভাবক, শিক্ষক, সব শ্রেণীর মানুষের একটা ঘটেছে, কাছাকাছি কিন্তু একই রকম জিনিস। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ওই বিষয়ে ডিটেলে যাব না, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সেই 90-এর সময় আমরা দেখেছি, তখনই 3টি দল মোটামুটি তারা একটা রোডম্যাপ দিয়েছিল, বলেছিল, হয়েছে, কিন্তু দাবিগুলো কিন্তু একই রকমই ছিল, অনেকটা। হ্যাঁ, কাছাকাছি টাইপের। এখন আমাদের প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এবং তার যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের এবং বাইরের বহির্বিশ্বের তার ব্যক্তিগত রেপুটেশনের কারণে হলো তার কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি। এখন ধরেন যে গণ অভ্যুত্থান পরবর্তী যেই সরকারটা এখন দায়িত্ব নিয়েছে, অন্তর্বর্তীকালীন আমরা বলছি, এখন এই অন্তর্বর্তীকালীন দুদু ভাইও কিন্তু বলছিলেন অসংখ্য মামলা, রাজনৈতিক এজেন্ডা, যথেষ্ট দমন পীড়নের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, অর্থনৈতিক যে মানে ভয়াবহ অবস্থা। এখন আমি কিছু অর্থনীতিবিদের লেখা পড়েছি, তারাও কিন্তু একই কথা বলছে, এই অর্থনৈতিক স্থিতিশীলতা করতে গেলে আপনার রাজনৈতিক সংস্কার, আপনি ব্যাংক বিমার কথা বলেন, রাজনৈতিক সংস্কার দরকার। আপনি যে কোনো সংস্থার যে কোনো জায়গায় যান, ঘুরে ফিরে কিন্তু আসছে একটি সংস্কার, মানে রাজনীতির বাইরে যাবার সুযোগ নেই আমার। কারণ হচ্ছে আপনি গণতন্ত্রের মূলেই হচ্ছে আপনার রাজনৈতিক দল। রাজনৈতিক দলের মধ্যে যদি আপনার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অ্যাকাউন্টেবিলিটি এগুলো জিনিস যদি না থাকে, তাহলে কোনো না কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়ে সরকার ফর্ম করবে। তো সেই আপনি খেয়াল করেন যে আমরা যে দেখে আসছি, আমরা যে দেখে আসছি এবং যে টেন্ডেন্সি, যে কম বেশি যেটি দেখা যায়, এই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়াটাকেই চূড়ান্ত মনে করছে। এখানে একটা প্রশ্ন আমি করতে চাই যে আসলে এই যে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়া, আমরা সবসময় ক্ষমতা শব্দটা ব্যবহার করি, এটা কি ক্ষমতায় যাওয়া না দায়িত্বভার গ্রহণ করার? এই প্রশ্নটা আসতে চাই, কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা একটা বিরতি নিয়ে সেই প্রশ্নের একটা সেন্টেন্স শুধু শেষ করি। তারা দায়িত্বই নিক আর ক্ষমতায় যাক, কিন্তু যাওয়ার পরে ওই রাজনৈতিক দল যদি মনে করে যে এইটিকে আমার দীর্ঘ সময় ধরে রাখাটাই উদ্দেশ্য, তাহলে কিন্তু আপনার গণতন্ত্রের যে মূল বক্তব্য, সেই পারপাসটা সার্ভ হচ্ছে না। কিন্তু এই জায়গা থেকে কিন্তু একদম দলের জায়গা থেকে কিন্তু সংস্কারটা দরকার, সেই যে দলেই হোক না কেন। এই সংস্কারটা
করতে কিন্তু অনেক সময় লাগবে এবং সেই ক্ষেত্রে আপনার নীতি নির্ধারণ পর্যায়ে এবং পরিবর্তন সেই করতে হবে। সময়টা আসলে রাজনৈতিক ভাবেই হওয়া উচিত বলে অবশ্যই, মনে করেন অবশ্যই। নিশ্চয়ই আপনি। প্রতিটি দলকে করতে আমরা হবে। একটা বিরতি নিয়ে শেয়ার প্রিয় দর্শককে জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং বিরতি থেকে ফিরে এসে আপনার কাছেই প্রশ্ন থাকবে আমাদের। আপনারা একটা যৌক্তিক সময়ের কথা বলছেন এবং প্রধান উপদেষ্টা বরাবর আপনারা বলেছেন যে একটা রোড ম্যাপ দেওয়ার জন্য যে কি হতে যাচ্ছে, কি হবে, সেই প্রসঙ্গে রোড ম্যাপ নিয়ে আপনাদের মন্তব্য শুনতে চাইব। একটা বিরতি নিয়ে আসছি প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে এবং দেখছেন 7 দিনের আয়োজন। আমরা কথা বলছি রাজনৈতিক সংস্কার নিয়ে কি হতে যাচ্ছে। প্রশ্ন ছিল আমাদের সাইফুল হক আপনার কাছে যে অন্তর্বর্তী সরকারের কে আপনারা একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা রোড ম্যাপ ঘোষণা দিতে বলছেন। সেই রোড ম্যাপ ঘোষণা করার জন্য একটা যৌক্তিক সময় দরকার আছে কিনা আপনারা কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আমাদের দুজন সম্মানিত আলোচকবৃন্দ আর আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমি অ্যাকচুয়ালি গতকালকেই আমাদের একটা অনুষ্ঠান থেকে আমি বলেছি অন্তর্বর্তীকালীন সরকারকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিছু প্রশ্ন, কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে তাদের, বিশেষ করে উপদেষ্টাদের বিভিন্ন কথাবার্তার কারণের জন্য। সে প্রেক্ষিতে যেটা আমরা বলেছি, বিভ্রান্তি এড়ানোর জন্য অন্তর্বর্তী সরকার কোনোভাবে যাতে ব্যর্থ না হয় এটাকে বিবেচনার মধ্যে রেখে তাদের উচিত হবে সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা নিরপেক্ষ বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। সেই যৌক্তিক সময়টা কি? আমাদের সংবিধানে তো নিশ্চয়ই আপনি জানেন যে একটা সংবিধান যখন তার বাতিল হয়ে যায় তার 90 দিনের মধ্যে আবার তারপর নির্বাচন করা, বিশেষ অবস্থাতে হয়তো আরো 90 দিন, তার মানে 6 মাসের একটা বিধান, সেটা একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে। এখন আমরা একটা গণ অভ্যুত্থানের পরে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, হাজারো মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা যে পরিবর্তনটা এসছে, যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে, মনে করি তাদের প্রধান দায়িত্ব আপাতত যে মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা, অর্থনৈতিক চাকাটাকে সচল করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা ইতিমধ্যেই যেটা আমরা বলেছি, রাষ্ট্র, সরকার, প্রশাসন, সংবিধান যেসব জায়গাতে রূপান্তর দরকার, পরিবর্তন দরকার, সংস্কার দরকার, তারা যেটা করতে পারেন, তারা রাজনৈতিক দল, ছাত্র, তরুণ, অভিভাবক, শিক্ষক সহ গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে রিফর্মের এজেন্ডাগুলো নিয়ে তারা একটা মতৈক্যের জায়গাটা তারা তৈরি করতে পারেন। একটা আলাপ আলোচনা করে একটা জাতীয় সংলাপের ভেতর দিয়ে তারা এই এক ধরনের বোঝাপড়া, সমঝোতা, এক ধরনের এগ্রিমেন্টের জায়গাটা তারা তৈরি করবার উদ্যোগটাকে খানিকটা ফ্যাসিলিটেট তারা করতে পারেন। আর এটার ভিত্তিতে তারা একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা গণতান্ত্রিক পরিবেশে যে তার বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায় সেটাকে ব্যবস্থা করা। গোটা নির্বাচন ব্যবস্থা তো আমি এখন সেটার জন্য রাজনৈতিক দল বা স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে, ধরুন 3 মাসে হবে না সেটা বোঝা যাচ্ছে, 6 মাসের মধ্যে করা যাবে কিনা এই কাজগুলো সম্পন্ন করে, সেটা রাজনৈতিক দল বা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে সময়টাকে নিশ্চয়ই সেটাকে নির্ধারণটা করা সম্ভব। আমি যে কথা বলতে চাই, 16 বছরের যে আবর্জনা, আপাতত ঘরটাকে কিছুটা বাসযোগ্য করা, এটা তাদের দায়িত্ব। আর কিছু কিছু সংস্কার উদ্যোগ আছে যেটা একেবারে জরুরিভাবে নির্বাহী আদেশে আগামী 1-2 মাস 3 মাসের মধ্যেই করা সম্ভব, সেগুলো তারা উদ্যোগ গ্রহণ করবেন। বিশেষ করে একটা বিশ্বাসযোগ্য অবাধ নির্বাচনের জন্য গোটা নির্বাচনী ব্যবস্থার একটা গণতান্ত্রিক সংস্কার দরকার আছে। সেগুলোতে একটা বোঝাপড়া লাগবে, আলাপ আলোচনা লাগবে, স্টেক হোল্ডারদের মধ্যে মতৈক্যটা লাগবে। সেই উদ্যোগটা নিয়ে আমি মনে করি, তাতে ধরেন 6 মাস লাগে কি 2-1 মাস আগে পরে বেশি লাগে, এটা আমি অবশ্যই মনে করি আলাপ আলোচনা করে এই ব্যাপারে সময়টাকে নির্ধারণ করা সম্ভব। মূল এজেন্ডার যে জায়গাটা আপনারা আসলে একটা যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু বৈষম্যহীন নির্বাচনের দাবি। আমি একটা কথা উল্লেখ করতে চাই, এবং তারা যদি মনে করেন যে সমস্ত সংস্কারটা তারাই থেকে করবেন, প্রথমত এইটা তাদের ম্যান্ডেট নয়। সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন থেকে শুরু করে
তার অনেকগুলো অগণতান্ত্রিক ধারাকে আমাদের বদলানোর প্রশ্ন আছে, যেগুলো একটা নির্বাচিত জনপ্রতিনিধিরা, যে যাদের পপুলার ম্যান্ডেট আছে, ইলেকশনের ম্যান্ডেট আছে, তাদের উপরে অনেকগুলো দায় দায়িত্বের প্রশ্ন আছে। সমস্ত দায় দায়িত্বটা অন্তর্বর্তী সরকারের নেবার কোনো প্রশ্ন নাই, তাদের নেবার কোনো সুযোগে নেই। কোন কোন কাজগুলো তারা করবেন সেটাকে নির্দিষ্ট করা, সেটাও রাজনৈতিক দল সহ সবার সঙ্গে আলাপ আলোচনা করে যদি করাটা যায়, তাহলে আমি মনে করি এটা বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের পথে আমরা হাঁটতে পারবো। জি, একটা দাবি কিন্তু সব জায়গা থেকে সংস্কারের কথা বলা হচ্ছে, যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে ভারসাম্য, এবং একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার কথা, যেটা কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়াও তার 31 দফা সংস্কারের প্রস্তাবের মধ্যে ছিল। আমি এই বিষয়টাতে জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে এই সংস্কার, এই ধরনের সংস্কার কি আসলে অন্তর্বর্তী সরকার করবে, নাকি রাজনৈতিক সরকার এসে, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার এসে তাদের উপরেই ছেড়ে দিতে হবে? কি মনে করেন জনাব শামসুজ্জামান দুদু? প্রথমত বলি যে সাংবিধানিক একটি সরকার খুব জরুরি। সাংবিধানিক এই জন্য বলছি যে গণঅভ্যুত্থানে যারা আসেন সাধারণত তারা একটা বৃহৎ পরিসরে আসেন, মানুষের অনেক স্বপ্ন দেখিয়ে আসেন, কিন্তু এটাকে ঠিক নির্বাচিত সরকার, সাংবিধানিক সরকার এই জায়গাটায় না নিয়ে যাওয়া ভালো। যারা নির্বাচিত হয়ে পরবর্তী সময় সংসদে গিয়ে বৃহৎ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চান, তারা তো স্বাভাবিক কারণে বিভিন্ন রাজনৈতিক দলে কাজ করছে না, এবং ব্যক্তি হিসাবেও অনেকে কাজ করতে পারে। এখন আমাদের দল থেকে আমাদের কর্মসূচি ঘোষণা আছে যে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে 31 দফার কথা 2030 হিসাবে যে কর্মসূচি আছে, এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আমাদের কথা হয়েছে, তাদেরও নিজস্ব কর্মসূচি আছে, সংস্কার প্রশ্নই আছে। তারা মানুষের সমর্থন নিয়ে, অর্থাৎ একটি ইলেকটেড গভর্নমেন্ট বা ইলেকটেড পার্লামেন্টের মধ্যে গিয়ে সেই কাজগুলো তারা করতে চায়। তো বর্তমান যে সরকার, সরি, যেটা এখানে সাইফুল ভাই বললেন যে যেই বিষয়গুলো সাংবিধানিক যে সেটেলমেন্ট আছে, আপনি তার বাইরে মানে কিসের ভিত্তিতে যাবেন, এই প্রশ্নগুলো দেখা দিবে। সেটি হচ্ছে যে 3 মাসের জায়গায় 6 মাস হতে পারে, সেটা অনন্তকাল, অনির্দিষ্টকাল, এটা প্রশ্নের সৃষ্টি করতে পারে। এবং যেমন 90-এর গণঅভ্যুত্থানের পরে অথবা 71-এর মুক্তিযুদ্ধের পরে, কিন্তু সেই সময়গুলোকে আপনাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। এখন যারা এসছেন তারা আমাদেরকে আমাদের অভিনন্দন পেয়েছেন, সহযোগিতা পাচ্ছেন, এবং ভবিষ্যতেও সহযোগিতা পাচ্ছেন, এবং আস্থাও রয়েছে আপনাদের। আপনারা বারবার বলেছেন যে আপনাদের আস্থাটাও রয়েছে। অবশ্যই আস্থা আছে। এখন আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে আমরা দেখি যে ছাত্র জনতার এই অভ্যুত্থানের কর্তৃত্ববাদী যে দখলদারিত্ব রাজনৈতিক সংস্কৃতি, সেটার পরিবর্তন মানুষ চায়, কিন্তু দেখছি আমরা বা বলছিও আমরা যে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই এক ধরনের দখলদারিত্ব, দখলে নেওয়া, চাঁদাবাজি, এইটাও একটা প্রবণতা দেখা যাচ্ছে, এবং যেটার আঙুল কিন্তু আপনাদের দলের নেতাকর্মীদের উপরে উঠছে, এবং আপনারা বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন। এখানে আসলে দলীয়ভাবে আপনারা আপনাদের দলীয় কর্মীদের কি ধরনের মেসেজ দিতে চান, কি বলতে চান আপনারা? আমাদের তো খুব পরিষ্কার মেসেজ, একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে আমরা 17 বছর ধরে কাজ করছি, লড়াই করছি, মামলা শিকার হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। বিএনপির সঙ্গে সঙ্গে যারা কাজ করছেন, এই যে সাইফুল ভাইরা কাজ করছেন গণতন্ত্রের মঞ্চে, এবং অন্যান্য রাজনৈতিক দল, তারা নানানভাবে নিগৃহীত হয়েছে। তো সেই নিগৃহীত হওয়ার প্রেক্ষিতে এখন তাদের সেই ভাবনাগুলোর মধ্যে তো তারা থাকবেই, এটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বাংলাদেশে ন্যূনতম মানে এটা চাওয়াটা। আর আপনি যে প্রসঙ্গটি বললেন, প্রায় 20 থেকে 30 লক্ষ হাজার কোটি টাকা একটি দলের কাছে আছে, এবং এত বেশি অবৈধ অস্ত্র তাদের কাছে আছে, যার একটিও এখনো পর্যন্ত উদ্ধার বর্তমান সরকার বা বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি নাই। একটি টাকাও এখনো পর্যন্ত আমরা উদ্ধার দেখি নাই। এই চোর, এই খুনি, এই ডাকাত হঠাৎ করে ভালো হয়ে গেল,
আপনি বিএনপি এবং বিরোধী দলকে আপনি চিহ্নিত করে ফেললেন যে তারা করছে। আমরা তো কোনো কার্ড দিই নাই তাদের। আমরা দখলদারিত্বর কথা যদি বলি, না না, আপনি যে প্রশ্নটা নিয়ে আসলেন একটিবারের জন্য যারা 17টা বছর ধরে লুটপাট করছে ব্যাংকে, এসাম আলমের কথা বলতে পারতেন, শেখ হাসিনার কথা বলতে পারতেন, অথবা মিস্টার কাদেরের কথা বলতে পারতেন। আপনি বিএনপির নামটা নিয়ে ফেললেন, বিরোধী দলে। এটি এই যেমন নেক্সাস আসলে তো ওই সরকারের সময় আপনি প্রতিষ্ঠা করেছেন, যে সরকারের আপনি মিনিমাম অনুগ্রহের মধ্যে থেকে। জি, মানে যেই কথাগুলো আসছে সেই কথাগুলো আপনার কাছে জানতে চেয়েছি আমি। আমরা একটা বিরতি নিয়ে আসি, আমরা ফিরে আসছি বিরতি নিয়ে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আমরা যেখানে এসে থেমেছি সেইখান থেকে যদি বলি যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে ঐক্যবদ্ধ নাগরিকদের মাধ্যমে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সেখানে ঐক্যবদ্ধ করার জন্য নাগরিকদেরকে রাজনৈতিক দলগুলো কী ধরনের ভূমিকা রাখতে পারে, ডক্টর এলাহি? আমরা যদি একটু ফোকাসডলি কথা বলি, আমি সাইফুল সাহেবের সাথে একমত যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এটা কিন্তু নির্বাচিত সরকার নয়। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের আসলে কি কি কাজ করা বা কি কি চ্যালেঞ্জ আছে, মানে প্রায়োরিটি কোথায় কোথায়, প্রায়োরিটি অনুযায়ী কোনগুলো। আপনারা যেহেতু রাজনৈতিক সংস্কার, আসলে প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা এরকম কোনো সরকার কি আছে যেগুলো রাজনৈতিক দলের সংস্কার করে দিতে পারবে বা দিবে, সেটি না। সেটির সাথে উনি যেটি বলছেন আমিও তার সাথে একমত। আসলে পদ্ধতিগুলো, কি পয়েন্টগুলোতে যেখানে যেখানে রাজনৈতিক সংস্কারে বাধা আছে বা আইনগতভাবে কোনো পিছিয়ে আছে, সেগুলোকে পরিমার্জন করে আলটিমেটলি রাজনৈতিক দলগুলোকেই কিন্তু হচ্ছে সংস্কারটা করতে হবে। হ্যাঁ, এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই, হ্যাঁ, মানে এমন না যে অনির্দিষ্ট কাল পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, তা কিন্তু না। নির্বাচিত সরকার, এখন প্রশ্ন হচ্ছে নির্বাচিত হওয়ার পরে সেই সরকার কি রাজনৈতিক দলের সংস্কার করবে? অবশ্যই না। আমি মনে করি নির্বাচনে অংশগ্রহণ করার আগেই বা নির্বাচনে যাওয়ার আগেই প্রতিটি রাজনৈতিক দলের এই যে একটি বড়, আপনি যেটি বলছিলেন ছাত্র জনতার, এই যে একটি বড় অভিজ্ঞতা হলো, রাজনৈতিক দলগুলোর একটি অভিজ্ঞতা হলো, যারা দীর্ঘ সময় ধরে সরকারে থেকেছে বা সময়, সেখান থেকে শিক্ষা নেওয়ার একটা বড় সুযোগ আছে। এবং এই শিক্ষার যে জায়গাটা, এই যে চোখে আঙ্গুল দিয়ে ধরে যে জায়গাটা, সেই জায়গাটা বড় ভূমিকা পালন করেছে হচ্ছে এই ছাত্র সমাজ, শিক্ষার্থী সমাজ। এখন একটি বিষয় হচ্ছে, এই শিক্ষার্থী সমাজ কিন্তু সারা জীবন রাজপথে থাকবে না। এই শিক্ষার্থী সমাজ কিন্তু ধরে ধরে রাষ্ট্রের যে সংগঠনগুলো আছে, সংস্থাগুলো আছে, সেগুলোকে পরিবর্তন করবে না। কিন্তু আমি দেখেছি যে যখন একটি রাজনৈতিক দল, তাদের যদি সেরকম স্বচ্ছতা, জবাবদিহিতা, আপনি যেগুলো বলছিলেন দলীয়করণ, হ্যাঁ, বা এই যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে অন্যান্য যে ইগুলো আছে। আপনি খেয়াল করেন, বিচার বিভাগে যাবেন, 2টা গ্রুপ আছে, আইনজীবীদের মধ্যে 2টি গ্রুপ আছে। আপনি শিক্ষক সমাজে যাবেন, সেখানেও সব জায়গায় ডিভাইডেশন। আসলে ঐক্যবদ্ধ, একটা জাতি ঐক্যবদ্ধ হয়। যেমন আমরা যে এখন বন্যার্তদের সহযোগিতার জন্য যে সামাজিক সংহতি দেখছি, আমরা একসাথে কাজ করার যে প্রবণতা দেখছি, বাংলাদেশ কিন্তু এই বাংলাদেশ দেখতে চাই। এক্স্যাক্টলি, তো সেই জায়গাটা আসছে। কিন্তু আপনি দেখেন, ইভেন আমরা গণমাধ্যমে কথা বলছি, গণমাধ্যমেও কিন্তু বিভাজন আছে। সব জায়গায় কিন্তু বড় 2টি বিভাজন আছে। তাহলে পেশাদারিত্ব কিভাবে থাকছে? তাহলে পেশাদারিত্ব, একটি পুলিশ যখন দায়িত্ব পালন করছে, তার যে চাকরি করছে, বা একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, এই বিভাজনটা যদি থাকে, এই ধরনের যদি দলীয়করণ থাকে, তাহলে সে কিন্তু পুরোপুরি পেশাদারিত্ব, প্রফেশনালিজম শো করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে যে দল তাহলে কিভাবে সংস্কার করবে, সংস্কার করে নির্বাচিত সরকার হবে, এবং তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করবে, এবং সাধারণ মানুষের, আমাদের সামাজিক নিরাপত্তা। আপনার এখানে কিন্তু একটা প্রশ্ন আছে যে দল কিভাবে আসলে নিয়ন্ত্রণ করবে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বলছেন যে আমরা ব্যক্তির বদলে ব্যক্তি নয়, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিপরীতে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চাই। আমি সাইফুল হক আপনার কাছে আসতে চাই যে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের ক্ষেত্রে দলের মধ্যেও গণতান্ত্রিক চর্চা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট জনেরা। আপনারা কি মনে করেন, এবং সেটা
আসলে কিভাবে এগিয়ে যাবে অদূর ভবিষ্যতের বাংলাদেশে? জি, আমি প্রথম যেটা মনে করি যে আপনার যেহেতু সময় কম, ফলে অনেকগুলো কথা আমি চটচট করে উল্লেখ করতে চাই। প্রথম হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ বা পরবর্তীকালে ৭২-এর সংবিধানের আমাদের যে বোঝাপড়া ছিল, সমঝোতা ছিল, এগ্রিমেন্ট ছিল, যেটা নানা সমালোচনার পরও ৭২-এর সংবিধানের ৪ মূলনীতির মধ্যে ছিল, বাস্তবে গত ৫৩-৫৪ বছরে সেটা ভেঙে পড়েছে। ভেঙে পড়ার জন্যই তো এই ধরনের বলতে পারেন চূড়ান্ত একটা রাষ্ট্রীয় ফ্যাসিবাদী ব্যবস্থা গত ১.৫ যুগ ধরে মানুষের বুকের উপরে যেটা চেপেছিল। অভ্যুত্থানটা যেটা আপনি উল্লেখ করলেন, যে শুধুমাত্র একটা দলের বা ব্যক্তির স্বৈরতান্ত্রিক শাসনের অবসান নয়, যে ব্যবস্থা শেখ হাসিনার মতন একজন ব্যক্তিকে, যিনি এটা ধরেন ঐতিহ্যবাহী একটা আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ পরিবারের সদস্য, তাকে যখন স্বেচ্ছাচারী করে, তাকে যখন একটা দমনমূলক চরিত্রে যখন তিনি ধারণ করেন, যখন একটা ফ্যাসিবাদী দুঃশাসনের তিনি যখন প্রধান হয়ে ওঠেন, তাহলে সংবিধানের এরকম একটা বিধান দরকার হবে যে ভবিষ্যতে যারা নির্বাচিত হবেন চাইলেই কারো পক্ষে এরকম স্বেচ্ছাচারিতা যা খুশি করবার কোনো সুযোগ থাকবে না। তার অর্থ হলো যে আপনি যেটা একটু আগে উল্লেখ করছিলেন, আপনি মনে হয় দুদু ভাইকে মনে হয় আপনি কথাটা বলছিলেন, তার মানে প্রধানমন্ত্রীর ক্ষমতার সাথে রাষ্ট্রপতির ক্ষমতার একটা যে যৌক্তিক ভারসাম্য, সংবিধানের ৭০ অনুচ্ছেদের একটা গণতান্ত্রিক সংস্কার থেকে শুরু করে ২ নম্বর হচ্ছে আমরা আমাদের ৩১ দফা যে সংস্কার প্রস্তাবনা, যারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যুগপৎ ধারা যারা আমরা আন্দোলনে ছিলাম, আমরা কিন্তু এটাকে সম্মত হয়েছি যে আমরা এমনকি এক দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টও ভবিষ্যতে বিবেচনার মধ্যে রাখা দরকার, যাতে ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স যাতে থাকে। এবং আধুনিক যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের যাতে একটা যৌক্তিক রেশনাল একটা ভারসাম্য যাতে থাকে। এই যে আপনি বলছিলেন, তাহলে এ ধরনের অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনা আমাদেরকে আনতে হবে। রাষ্ট্রের পুলিশ সহ বিভিন্ন বাহিনী তারা যেভাবে সরকারি দলের লাঠিয়াল হিসেবে তারা যেভাবে কাজ করে, তো তাহলে তো ধরুন সেগুলোর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দরকার। আবার বিচার বিভাগ কাগজে কলমে স্বাধীন, কিন্তু আমরা সবাই জানি সরকারের ব্যতিক্রম ছাড়া সরকারের রাজনৈতিক ইচ্ছার বাইরে বিচার বিভাগ অতীতে কাজ করতে পারেনি। তাহলে এরকম অর্থাৎ যেখানে ফ্যাসিবাদের জন্ম দেয়, ব্যক্তির স্বৈরতন্ত্রের জন্ম দেয়, যা খুশি করা যায়, যেখানে ধরুন আমি যদি আপনাকে নির্বাচিত করি, যারা পাবলিক অফিস হোল্ড করেন তাদেরকে আমি নাগরিক হিসেবে, ভোটার হিসেবে আমি প্রত্যেকে প্রশ্ন করতে পারবো, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, যে কোনো মন্ত্রীকে, সংসদ সদস্যদেরকে। পাবলিক অফিস হোল্ড করে তাদের জবাবদিহিতাটা ভোটারদের কাছে, জনগণের কাছে। আমাদের অতীতের চর্চাতে এগুলো বাস্তবে অনুপস্থিত ছিল, ফলে অনেকগুলো সংস্কারের কথাটা নিশ্চয়ই সেটা আছে। আর আপনি যেটা আমাকে সরাসরি প্রশ্ন করলেন, আমি রাষ্ট্র সমাজের মধ্যে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক চর্চা যদি আমি করতে চাই, নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর মধ্যেও তার একটা গণতান্ত্রিক সংস্কারের প্রয়োজন আছে। কিন্তু আপনি এরকম একটা ফ্যাসিবাদী দুঃশাসনের এরকম একটা অমাবস্যার কালে, ঘোর অমানুষ্যার কালে, যেখানে স্বাভাবিক রাজনৈতিক তৎপরতা বন্ধ, সেখানে তো আপনি চাইলেই সম্মেলন, কাউন্সিল, সভা, বৈঠক, যেখানে কোনো মুক্ত কোনো গণতান্ত্রিক পরিবেশটাই অনুপস্থিত ছিল। আমি আপনার সঙ্গে একমত হব যে রাজনৈতিক দলগুলো যেহেতু নেতৃত্ব প্রদান করবেন, সুতরাং রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক সংস্কার প্রয়োজন। কোন কোন ক্ষেত্রে দরকার, এটা স্ব রাজনৈতিক দল তারা আলাপ আলোচনা করবেন, কথাবার্তা বলবেন, এবং তিনি রাজনৈতিক দলেরও যিনি যত বড় দায়িত্বে আছেন তাকেও দলের নেতা কর্মীরা তাকে প্রশ্ন করতে পারবে, তিনিও গণতান্ত্রিকভাবে তিনিও নির্বাচিত হবেন। আপনি উল্লেখ করছিলেন কোনো ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা, আবার কোন দলেরও অনন্তকাল একজন সভাপতি কি একজন সাধারণ সম্পাদক তারাও কি অনন্তকাল থাকবেন? তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ এজেন্ডা, আলাপ আলোচনা, অনেকগুলো পলিটিক্যাল ডিসকোর্স আমাদের মধ্যে হওয়া দরকার। এবং সেই আলোচনাগুলো কি আসলে শুধুমাত্র সরকার, মানে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেই হবে কিনা, রাজনৈতিক দলগুলোর মধ্যেও এই আলোচনা সমালোচনা তৈরি হওয়ার দরকার কিনা, সেই প্রসঙ্গে একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। যেমন গতকালই আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় বলেছেন যে
এই যে ত্রাণ কার্যক্রম চলছে, এখানে আসলে দলীয়ভাবে কাউকে না দেখে সবাই মিলে একসাথে চলার কথা বলা হয়েছে এবং কারো রাজনৈতিক পরিচয় যেন বড় হয়ে না ওঠে, এটা সাম্যের একটা বাংলাদেশের কথা। সেখান থেকে আপনারা পুরো দলটাকে আসলে কিভাবে সাজাতে চান তৃণমূল থেকে, আপনারা কিভাবে ভাবছেন? না, দল তো নানানভাবেই সাজানো যায়। যেটা সাইফুল ভাই উল্লেখ করলেন যে সম্মেলন, আলাপ আলোচনা, বৈঠক, এগুলো কোনো কিছু করার সম্ভাবনা ছিল না। যেমন ডক্টর সাহেব যেটা আলোচনা করলেন যে সব জায়গায় বিভাজন, আমার কাছে মনে হচ্ছে আরো স্পষ্ট করে বললে মানুষ বুঝতে পারত গণতান্ত্রিক এবং স্বৈরতন্ত্র অর্থাৎ ফ্যাসিবাদ, এই বিভক্তিটা ছিল। এখন যদি গণতান্ত্রিক ধারণা, সংগ্রাম, আন্দোলনের সঙ্গে যারা ছিল তারা অফ হয়ে গেলে বিভাজনটা মিটে যেত ফ্যাসিবাদের পক্ষে, তাহলে তো এটা খুব ভালো কিছু আনত। লড়াইটা তো হবে আপনাকে বিভাজনের দৃষ্টিভঙ্গিটা গণতান্ত্রিক কিনা সেটা আপনাকে একটু মানতে। আর বিভাজনের কথা বলে নিজেদেরকে যদি ছোট করি, যেমন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিতে গেলাম, আপনি বিরতিতে চলে গেলেন। আপনার কথাটাই স্ট্যান্ড করবে যে বিএনপি একটি দুর্নীতিগ্রস্ত দল, বিএনপি লুটেরা দল, বিএনপি লুট করছে। তো এখন আপনাকে আমি চিহ্নিত করছি না, বলার এবং তার উত্তর, এই শোনা এবং বলার এই বিষয়টি যদি আমরা সমাজের ডাকতে পারি, মানে স্থির সামনে না আনতে পারি, তাহলে পরে অনেক ক্ষতি হয়ে যাবে। যেমন যারা যে টেলিভিশনগুলো মানুষের কথা বলতে গেছিল, যেমন চ্যানেল 1, দিগন্ত, আমার দেশ, তো এর বাইরে যারা ছিল সরকার সমর্থিত, তারা সুবিধা ভোগ করেছে আর এরা নিষ্পেষণে মুখোমুখি হয়েছে। তো এটা তো বিভাজন না, এটা তো মানে একটা আন্দোলন সংগ্রামের একটি ঘটনা। আমি সেই জায়গাতেই বলি যে আমাদের নেতৃত্ব বা নেতা যেটা বলেছেন, গণতান্ত্রিক কেন্দ্রিকতা অর্থাৎ বৃহত্তম গণতান্ত্রিক ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমাদেরকে সামনে যেতে হবে। বিএনপি কিন্তু স্পষ্ট করে বলেছেন যারা আন্দোলন আছেন গণতন্ত্রের সপক্ষে, তারাই, এটা শুধু বিএনপি না, বিএনপির জি, আপনি বলছিলেন কোনো কারণে, জি আপনার অডিও দেখতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা বিরতি নিয়ে এসে আপনার সাথেই বাকি কথা শুরু করব। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি দেখছেন নেক্সাস টেলিভিশন। জনাব শামসুজ্জামান দুদু আপনার সাথে কথা হচ্ছিল। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে রাজনৈতিক সংস্কার, এক কথায় আপনি কোন সংস্কারটা দেখতে চান রাজনীতিতে? আমি একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, মানুষের অধিকারপূর্ণ একটি বাংলাদেশ দেখতে চাই, সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ দেখতে চাই। এই লক্ষ্যে আমরা আমাদের জীবনের বড় অংশ কাটিয়েছে, বাংলাদেশে যারা রাজনীতি করে, গণতান্ত্রিক রাজনীতি, তারা কাটিয়েছে। এই সরকারে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই সরকার সমগ্র মানব গোষ্ঠী, বাংলাদেশের সমগ্র দেশের, আমরা তাকে সহায়তা করেছে, এখানে এনেছি, বলা যায় মাথায় করে এনেছি। সেই কারণে এই সরকারকে আমাদের সবার কথা শুনতে হবে, সরকারকেও সুযোগগুলো ব্যবহার করতে হবে এবং সতর্ক থাকতে হবে এবং মূল লক্ষ্যে এগিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। জনাব সাইফুল হক, আপনার কাছে একই রকম প্রশ্ন। যে কথাগুলো জনাব শামসুজ্জামান দুদু বললেন, সেখানে আসলে রাজনৈতিক নেতা হিসেবে রাজনৈতিক অন্য নেতৃত্বকে আপনি কি পরামর্শ দিবেন? না, আমার পরামর্শ হচ্ছে যে আমরা এই গণঅভ্যুত্থান আমাদের জন্য একটা সমতাভিত্তিক, সাম্যভিত্তিক, মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার, সংবিধান প্রতিষ্ঠা করবার একটা ঐতিহাসিক সুযোগ আবার এনে দিয়েছে। আমাদের কারো কোনো বলতে পারেন কোনো বিতর্কিত পদক্ষেপ, অতি উৎসাহী কোনো পদক্ষেপ, অথবা ধরুন এখতিয়ারের বাইরে কোনো বাড়তি কোনো প্রত্যাশার কারণের জন্য মানুষের এই ন্যূনতম গণতান্ত্রিক উত্তরণের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো যাতে বিভ্রান্ত না হয়, আমি আমার ভোটাধিকার সহ আমি আমার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চাই। আমি এমন একটা ভারসাম্যমূলক রাষ্ট্র, সরকার, সমাজ ব্যবস্থা দেখতে চাই যেখানে ইচ্ছা করলেই আপনি যা খুশি করতে পারবেন না, যেখানে যে কোনো নির্বাচিত ব্যক্তি জনগণের কাছে দায়বদ্ধ থাকতে বাধ্য হবেন,
যেখানে রাজনৈতিক ক্ষমতা আর অর্থনৈতিক ক্ষমতার অশুভ মেলবন্ধন করে দেশ এবং মানুষকে জিম্মি করবার কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশ এই যে সম্ভাবনার মুখে দাঁড়িয়েছে, মানুষের বিশাল প্রত্যাশা, আমরা অতীতে বিভিন্ন সময় সে প্রত্যাশা পূরণ করতে পারিনি, 90-এর পরও সে প্রত্যাশা ঠিক মতন আমরা অর্জন করতে পারিনি, সেজন্য তো আবার ফ্যাসিবাদ বুকের উপরে চেপে বসছে। সুতরাং এখন আমরা সবাই মিলে সমন্বিতভাবে এই গণতান্ত্রিক সাম্যভিত্তিক দায়বদ্ধ একটা মানবিক বাংলাদেশের স্বপ্ন কোনোভাবে যাতে পথ না হারায়, সে ব্যাপারে সতর্ক থেকে জনগণকে ঐক্যবদ্ধভাবে সেই পথে আমরা এগিয়ে যাব। জি, ধন্যবাদ আপনাকেও আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। ডক্টর তৌফিক এলাহী, আপনার কাছে প্রশ্ন যে এই যে সামাজিক সাম্যের বাংলাদেশ এবং রাজনৈতিক সংস্কারের জন্য গণমাধ্যম কি ভূমিকা রাখতে পারে? এক কথায় আপনি একজন গণমাধ্যমের শিক্ষক। গণমাধ্যম আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তার আগে যেটি বলতে চাই, আমাদের এমন সংস্কার দরকার যেখানে ফ্রিডম অফ প্রেস থাকে। আপনি জানেন বাংলাদেশে গণমাধ্যমের যে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং আছে সেইখানে কিন্তু আমাদের অবস্থান সবসময় নিচের দিকে, কারণ আমাদের বাক স্বাধীনতা নাই, প্রেস ফ্রিডম নাই। এবং গণমাধ্যমকে আসলে রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে কাজ করতে হবে, পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। মানুষকে বলার মানে সত্যকে সত্য বলার, মিথ্যাকে মানে যেন ধরিয়ে দিতে পারে, বলতে পারে, হ্যাঁ, কোনো রকম প্রভাব ছাড়াই যেন তথ্যকে মানুষ জানিয়ে দিতে পারে, সঠিক তথ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব কথা আমি বলতে চাই, সময় আমাদের শেষ হয়ে গেছে। সেটি হচ্ছে আপনি দেখবেন যখনই নির্বাচনের সময় আসে তখনই একটা প্রশ্ন আসে যে তত্ত্বাবধায়ক সরকার আইনে আছে কি আছে না, মানে নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে হবে, সবসময় একটা জটিলতা সৃষ্টি হয়েছে। আমি মনে করি সংবিধানের যেই জায়গাগুলোতে বা স্টেক হোল্ডার যাদের সাথে কথা বলে দরকার, কথা বলে প্রতিবার যেন নির্বাচন একটি নির্দিষ্ট সুষ্ঠু প্রক্রিয়ায় পদ্ধতির মাধ্যমে মানে একটা সুষ্ঠু এবং নির্বাচিত সরকার আসে, মানে কিন্তু ঠিক করা, প্রক্রিয়াটা ঠিক করা, যে সংস্কারের কথাই কিন্তু বলা হচ্ছে। আমাদের সময় থাকলে আরো কথা বলা যেত। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে জনাব শামসুজ্জামান দুদু এবং সাইফুল হক, আপনাদের কেউ ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আবারও দেখা হবে এবং কথা হবে আপনাদের সাথে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।